আসসালামু আলাইকুম এভরিওয়ান। নীল চোখের বাঁধন গল্পের 7 নাম্বার পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। হসপিটালের ইমার্জেন্সি ওয়ার্ডের বাইরে পায়চারি করছে যারা, দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ক্রমশ তাকাচ্ছে ওয়ার্ডের দরজার দিকে। তখন ওই ভিতর থেকে একজন টেকর মতো ডক্টর এসে দাঁড়ালো দরজার সামনে। পশ্চিমা ভাষায় জিজ্ঞেস করে, আপনি কি যারা? পেশেন্ট ডাকছে আপনাকে। কথাখানা শোনা মাত্রই হুড়মুড়ি ওয়ার্ডের ভিতরে ঢুকলো মেয়েটা। নীলাভ চোখ জোড়া হন্য হয়ে খুঁজছে আয়নকে। বেডে শুয়েছিল লোকটা। যারাকে দেখে মুখে হাসি ফুটিয়ে বসে বলল, হাত তুলে ইশারা করতে মেয়েটা ছুটে যায় ওর কাছে। যারা চোখে মুখে অনুশোচনার ঝড়। সুস্থ সবল একটা মানুষকে কি না এক লাথি হসপিটালে বিছানায় শুয়ে দিল। তখনই ডক্টর আসলে ওদের কাছে। মেয়েটার চিন্তিত স্বর জিজ্ঞেস করলো, রয়েস হয়েছে? ডক্টর হাউ ইজ হি? ও হি ইজ অ্যাবসলিউটলি। কথা শেষ করতে পারলো না ডক্টর, তার আগে কেসে উঠল আয়ান। হয়তো চোখ দিয়ে ইশারা করলো কিছু একটা, কিন্তু সেটা উদ্বিগ্ন চোখ হলো না যারার। ডক্টর বিরক্তিতে সমেত ঠোঁট টিপলেন। এমন পেশেন্ট সে বাপের জন্য দেখেনি। পুলিশ অফিসার হয়ে কিনা ডক্টরকে ঘুষ দিয়েই বাড়ির লোককে মিথ্যা বলার জন্য। দীর্ঘশ্বাস ফেললেন ভদ্রলোক। গলা স্লেহা সরিয়ে আগের মতোই আবার বলা শুরু করলো, নট ফাইন ম্যাম, আই এম অ্যাবসলিউটলি হি উইল নেভার হ্যাড হিজ এ চিলড্রেন। মানে ডক্টর বলতেছে যে তার বাচ্চা হবে না। আতকে উঠল যারা, উদ্বিগ্ন চোখে চাইলো আয়ানের দিকে। মানুষটা মলিন মুখ দেখে হু হু করে উঠল মন। আহারে, কত শখ ছিল মানুষটার বিয়ে করার। ফিউচার জেনারেশন করে পাগল করে ফেলতো ওকে। অথচ আজ অন্য কিছু আর ভাবতে পারলো না যারা। ডক্টরকে বলল আলাদা করে ওদের একটু কথা বলার সময় দিতে। লোকটাও বেশিক্ষণ থাকলো না ওদের মাঝখানে, চলে গেল অন্য পেশেন্টের কাছে। লোকটা যা মাত্রই যারা সোজাসুজি তাকালো আয়ানের হুম চোখে। ঢোক গেল আয়ান, কুলকুলে থামলো, কপালটাও ঘাবলো। এই রে, ধরা পড়ে গেল না তো। তখনই কানে উড়ে এলো সেই প্রতীক্ষিত শব্দগুলো, আয়ান বিয়ে করবেন আমায়? আয়ানের চোখ মুখ জুড়ে অবিশ্বাস্য, সেটা ফুটে উঠলো কথায়। কি বলেন আপনি? আরেকবার বলুন তো, আমি কি ভুল শুনলাম? যারা ঠোঁট ভেজালো কথা সাজে, কি বলবে ও? নিজের কাজে অনুতপ্ত হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে আয়ানকে। তাতে যদি ছেলেটার সম্মান লাগে। আমি মন থেকে বলছি কথাগুলো। জানি আমি হয়তো আপনার যোগ্য নই। আমার মা বাবা নেই। ছোটবেলা থেকে আশ্রমে অন্য দাদা দাদির আদরে বড় হয়েছি। তারা পড়িয়েছেন, তারাই বাবা মায়ের অভাবটা পূরণ করেছেন। কোনো এক অভাগা মা বাবা সন্তানের বোঝা হয়ে আশ্রমে এসে আমার মতো অন্যদের সন্তানকে আঁকড়ে ধরে বেঁচেছেন। এটুকু থামলো যারা। চোখের কোনায় জমা পানিটুকু আলগুছে মুছল, আবার বলল, স্কলারশিপে টাকায় বিদেশে এসে পড়াশোনা করলেও থাকা খাওয়া টাকাটা কিন্তু ওনারাই জোগাড় করতে হয়েছেন। এমন নিঃস্বার্থ ভালোবাসা পেয়ে বড় হওয়া মেয়েটা স্বার্থের পরে কোনো আপনাকে একা ফেলে চলে যাবে? চোখের সামনে আপনার স্বপ্ন ভেঙে যেতে দেখবে? তার চাইতে বলুন আমরা বিয়ে করি। জানি 2 দিন পরিচয় আমাদের, কিন্তু বিশ্বাস করুন আমার তেমন কোনো চাহিদা নেই। নাই বা হলো আমাদের ফিউচার জেনারেশন। সারা জীবন না হয় 2 বুড়ো বুড়ি হয়ে এভাবে একে অপরে ভরসা হয়ে কাটিয়ে দেব। ঝুলে পড়া চোয়ালটা কোনো মতো টেনে টেনে উঠালো আয়ান। এই ডক্টরকে দিয়ে বানানো কথাগুলো বিশ্বাস করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো মেয়েটা। হুট করে যেন যারার প্রতি ভালো লাগা আরও কয়েকশো গুণ লাফিয়ে বাড়ল ওর। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললো, অতীতে যাই হোক, যারা আগামীটা সুন্দর করার দায়িত্ব আজ থেকে আয়ানের। শেহজাদের ঠোঁটে কেবল হাঁসফাঁস করছে আরশি। শ্বাস নিত যেন বেগ পেতে হচ্ছে মেয়েটার। অস্থিরতা টের পেয়ে ও ধৈর্যরা ছাড়ল শেহজাদ। ঠোঁট কেটে রক্ত জমাট বেঁধেছে সেখানে। আরশিরও তাই। দুজনের দম ফেলছে ঘন ঘন। নীলাভ চোখ জোলা যেন এখনো আরশির নামক মাদকতায় ঢলছে। আর একবার হামলে পড়লো, চাইলো ওর গোলাপে পাপড়ি নেই ঠোঁটের ওপর। কিন্তু সে সুযোগ আর দিল কই মেয়েটা। সারা পেয়ে অমনি ছুট লাগালো নিজের রুমে। দরজা আটকে হাত দিল গালে, যেন সদ্য লাভা থেকে তুলে এনেছে তা। ঠোঁট কামড়ে বুকে হাত দিল, সেখানেও একই রকম তাণ্ডব। লাগামহীন গোরাম দিকে ছুটছে তার হৃৎপিণ্ডটা। ছোটো ঠোঁটোই কি ভয়ঙ্কর জ্বালা পোড়া। আচানক লজ্জায় মুখ ঢাকলো আরশি। এবার লোকটার সামনে কিভাবে গিয়ে দাঁড়াবে ও? এই লজ্জায় মরে যাবে না তো তখন? আর শেহজাদ এক হাত চোখের উপর রেখে শুয়ে রইল কিছুক্ষণ। পূবের আকাশে ভোরের আলো ফুটতে দেরি নয়। আরশি এমন হুট করে দৌড়ে পালানো প্রথমে মেজাজ খারাপ হলেও পরক্ষণে ঠোঁট কামড়ে হেসে ফেলল ও। মস্তিষ্কের প্রতিটি নিউরনে ঘুরপাক খেলো একটু আগের ঘটনা। কিন্তু ওই অল্প কিছু সময়ের ভালো লাগাটুকু যেন এখন শান্তি হয়ে দাঁড়ালো ওর জন্য। ঘুমোতে পারল না শেহজাদ। উঠে গেল লম্বা একটা শাওয়ার নিতে। অন্যদিকে মতোই তুষার মুড়িয়ে হলো আজকের সকাল। ম্যানহাটা সিটি ব্যস্ততা শুরু হলো নিত্যদিনের মতো। কফি শপ রেস্তোরাঁগুলোতে মানুষের আনাগোনা বাড়ল দিনের শুরুতেই। হাটশট নদীর নির্মলতা ছাপিয়ে গেল কর্মব্যস্ত মানুষের দৌড়ঝাঁপ। শব্দ বাড়ল, সাথে বাড়ল মানুষের কোলাহল। রয়্যাল ব্লু ওভারকোট আর প্যান্টের সাথে সাদা টি শার্ট পরে রুম থেকে বেরিয়েছে আরশি। হালকা সাথে তাকে কোমর অব্দি চুলগুলো ছেড়ে রেখেছে অযত্নে। পুরোদস্ত রেডি হয়ে রুম থেকে বেরিয়েছে শেহজাদও। ধূসর রাঙা ব্লেজার আর স্যুটের সুতাম দেহের সৌন্দর্য যেন ঠিকরে ঠুকরে বের হচ্ছে ফাঁক ফুক্কো দিয়ে।
আরশির সেদিকে তাকিয়ে আবারও রাতের ঘটনাগুলো মাথায় আসলো। লজ্জা আরেক দফা মরে যাওয়ার আগেই তাড়াহুড়া করে বের হলো বাসা থেকে, কিন্তু নিচে এসে আটকে গেল মেয়েটা। সেই তো যাওয়া লাগবে শেহজাদের গাড়ি করেই। মানুষটা আসে ওর পিছন পিছন প্রতিদিনের মতো আরশের গাড়ি উঠতে বলে নিজে উঠে বসলো ড্রাইভিং সিটে। মুখে ভাবসাব এতটা নীরব যে মাঝপথে সন্দেহ হলো আরশির মানুষটা এক ঘুমে সব ভুলে বসেনি তো। বরফে ঢাকা রাস্তা ভেঙে গাড়ি এসে থামলো ভার্সিটির গেট থেকে একটু আগে। আরশি গাড়ি থেকে নামলো নিঃশব্দে, বুক তার ভেঙে চুরে একাকার হলো। সামান্য কথা অবধি বললো না লোকটা ওর সাথে। বৃদ্ধ স্পহায় ধুমধাম পা ফেলে ভার্সিটির গেট দিকে হাঁটা দিতেই পিছন থেকে ডাক দিল শেহজাদ। আরশি থমকালো, পা ঘুরিয়ে আবার গাড়ির কাছে এসে খেক করে উঠল। কেন ডেকেছেন? মানুষটা লিপিপ্ত কণ্ঠ রয়ে শুয়ে বলল, বেগ যে রেখে গেছো খেয়াল আছে? আরশির বুকটা আর একবার ভাঙলো। বেগ রেখে গেছে দেখে ডাকলো লোকটা, অন্য কিছু বলার জন্য নয়। আশাহত মেয়েটা শেহজাদের হাত থেকে সো মেরে ব্যাগটা নিল। পরপর বিবৃত মুখে ভার্সিটির রাস্তা ধরে ঠোঁট টিপে আসলো শেহজাদ, যারা ভীষণ মন মরা হয়ে বসে আছে আরশির পাশে। শেহজাদের পড়ানো মন নেই তার। কাল যে আয়ানকে এত বড় একটা কথা বলে ফেললো, তার উত্তরই দিল না লোকটা। কেমন মূর্তির নেই বাসায় ফিরে রুমের দরজা আটকালো। রাত্রি হিসেবে কি এতটাই বাজে যারা, নাকি মা বাবা নেই শুনে রাজি হতে পারছে না আয়ান? মাথায় রোগগুলো কেমন দপদপ করলো চিন্তায়। আরশিকে যদি একটু বলতে পারতো সবটা, তাহলে কি একটু হালকা লাগতো ওর। কিন্তু ক্লাস শেষে শেহজাদ পূর্তিমা ভাষায় বলে উঠল, মিস আরশি আমার সাথে অফিস রুমে আসুন এক্ষুনি। ব্যাস, যারা আর কিছু বলা হলো না আরশিকে। আরশি উসকুস করছিল যারাকে শেহজাদের ব্যাপারে বলার জন্য, কিন্তু বিষয়টা যারা কিভাবে নেবে সেই হিসেবটা মেলাতে পারলো না। ডাক পড়ে গেল ওর, থাক এসেই না হয় বলবে ক্ষণ। আগে জাম্বুবান কেন রাখছে সেটা জানা দরকার। আবারও নির্ঘাত কোনো ভুল ধরেছে ওর, সেই জন্য ডাকছে হয়তো। মনে মনে এসব ভেবে শেহজাদের পেছন পেছন ছুটলো আরশি। এসে থামলো শেহজাদের অফিস রুমের সামনে। ক্লাস না থাকলে সেখানে বসে স্টুডেন্টদের কপি কুপ চেক করে লোকটা। নোটবুক আর বই ঠাসা রুমটাতে তবু কেমন গা ছমছমে ভাব। এখানে কোনো আসতে বললো ওকে শেহজাদ? রুমে ঢুকে দরজার ভিড় লোকটা। পরপর আরশিকে শূন্য তুলে টেবিলে বসিয়ে দুপাশ হাতে রাখলো ওর। আরশির অধর যুগের আরেকবার নিজের নিঃশ্বাস বসালো, ঘন ঘন শ্বাস ফেললো, বলল, আই ক্যান টেক দিস এনিমোর আরশি, আই নিড ইউ। আমি চাই সবাই জানুক তুমি আমার ওয়াইফ। তখনই কুহের ডাকলো পাখির ন্যায় ভিজালো দরজা খুলে হাজির হলো রেজা। আরশি আর শেহজাদকে ওই অবস্থায় দেখে চোখ জোড়া যেন কোঠর ছেড়ে বাইরে আসার আহুতি জানলো ওর। চিৎকার করে বলে উঠল, হোয়াট ইউ আর ডুইং উইথ মাই ফ্রেন্ড প্রফেসর? শেহজাদের কণ্ঠ শীতল। আরশিকে এভাবে দু বাহুর মধ্যে রেখে বলল, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইস্টিং মিস্টার রেজা? শেহজাদের প্রশ্নে পিঠে উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই রেজা। শ্যামবর্ণের মানুষটা ক্রমশই লাল হয়ে গেছে কেমন, ফুসছে মুষ্টিবদ্ধ হাতে। চোখের সামনে পছন্দের মানুষকে অন্য কারো বাহুতে দেখে ঠিকমতো বেঠিক হিসেব ভুলতে বসলো যেন ও। অবিলম্বে লম্বা পা ফেলে সিলটা এগিয়ে আসলো ওদের কাছে। ততক্ষণে টেবিলের উপর থেকে কোনো মতো নেমে পড়েছে আরশি। কি হবে বা কি হতে চলেছে ভেবেই বুকটা কাঁপছে ওর। হাত পা জমে হিম হয়ে এটুকুই সময়ের মধ্যে উপায়ন্তর না পেয়ে দুইটা মাইনের মতো ছেলের মাঝে দাঁড়িয়ে উপরওয়ালাকে ডাকলো ও। এরা মারামারি করুক, আমাকে শুধুই সুইসাল আমাদের ক্লাস অব্দি পৌঁছে দিও। কারণ শেহজাদের যে মেজাজ, আর রেজারও তো জানে না ও হাজব্যান্ড ওয়াইফ। ছেলেটা উল্টোপাল্টা কিছু বলবে যে মানুষটা নির্ঘাত মেজাজ হারিয়ে মারপিট শুরু করে দেবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আরশির। অতিরিক্ত দুশ্চিন্তায় ঘামলো মেয়েটা। তখনই রেজার শক্তপোক্ত হাতটা গিয়ে আরশের কোণে চেপে ধরলো। শেহজাদের হিম শীতল চোখে তাকিয়ে পশ্চিমা ভাষায় বলল, ক্লাসে চলো আরশি। শেহজাদের ঠোঁটে প্রহসনের ফাঁদ, দু হাত বুকে গুজলো। এক চোখে ভু উঁচিয়ে আরশিকে বলল, নেভার মাইন্ড বেবি, যেটা শুরু করেছিলাম সেটা না হয় বাসায় গিয়ে শেষ করব, ওকে? লোকটার মুখে বেবি ডাকটা ঠিক হজম হলো না আরশির। কেসে উঠল অমনি। নিজেকে ধাতস্থ করে তাকালো মানুষটার বরফ শীতল চোখে। মেয়েটা হস্তভঙ্গ মুখে বেঁকা বাঁকালো আসলো শেহজাদ। এগিয়ে এসে উষ্ণ হাতটা ছোয়ালো ওর গালে। এরপর সানের মতো চোখ জোড়া দিয়ে রেজার দিকে চেয়ে বলল, অ্যান্ড ডোন্ট ওয়ারি ফর মি, আই উইল কাম টু দ্য ক্লাস। আফটার অল ইউ সেলফ মি ম্যাটার উইথ মিস্টার রেজা। রেজার চোয়াল শক্ত হলো, কিন্তু শেহজাদের কথার ইঙ্গিতে বুঝে আদগাম করতে আরশি পেল বাহুটা খসে পড়ল ওর হাতের কবল হাতে। মেয়েটা আতঙ্ক চোখে একে একে তাকালো মানুষ দুটোর দিকে। খড়খড়ে গলাটা ঢোক গিলে ভিজিয়ে ডলতে থাকা পা দুটো নিয়ে রুম ছাড়ল শঙ্কায়। এতক্ষণ চুপ করে থাকলেও আরশি বের হতেই মুখ খুলল রেজা। কণ্ঠে শেহজাদের উপর রাগের চিহ্ন স্পষ্ট। হিসিয়ে বলল বিদেশি ভাষায়, তা ঠিক কোন ম্যাটারটা সলভ করবেন প্রফেসর? আমার ফ্রেন্ডের অফিস রুমে এনে হেনস্থা করার?
নাকি আপনার এই পজিশন জেন্টারম্যানের মুখোশটা যে আজকে আমার সামনে ছিঁড়ে গেল সেটার? শেহজাদের ঠোঁটের কোনায় বাঁকা হাসিটা লুপ পেল মুহূর্তেই, শান্ত মুখটা বলাই বদলে গেল রোশানলে। এগিয়ে এসে দুম করে থাবা বসলো রেজার কলারে, কানে কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত পিষল, পশ্চিমা ভাষায় থেমে থেমে আওড়ালো, আরও সে আমার ওয়াইফ। আমরা ওয়াইফকে আমি হেনস্থা করবো না ভালোবাসবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়। ডু নট ইন্টারফেয়ার ইন মাই পার্সোনাল লাইফ মিস্টার রেজা। না হলে যে হাত দিয়ে তুমি আমার ওয়াইফকে টাচ করেছ সেই হাত ভেঙে গড়িয়ে দিতে আমার সেকেন্ডও লাগবে না। শেহজাদের বলা কথাগুলো অবাক করলো না মেয়েটাকে, উল্টো কুটি হাসল ছেলেটা। শেহজাদের থাবা থেকে জামাটা কলারটা সারাতে গিয়ে কুদম সরে গেল পিছনে। পরপর বিদেশি সুরে বলল, দ্যাট আই উইল টেক ইট দ্য চ্যালেঞ্জ প্রফেসর, লেটস সি ইউর ইস্যুস ইউ আর মি। কারণ আমি এটা হল করে বলতে পারছি আরও সে আপনাকে এক ফোঁটা পছন্দ করে না। সো ওয়েদার ইজ ওয়ার হাজব্যান্ড, শি ইজ ডেস্টিনেটেড টু বি মাইন। কথাগুলো বলে পেছালো রেজা। যেতে যেতে পরনের শার্টের কলা ঠিক করলো, কান পর্যন্ত চোয়াল হেসে আবারও বলল, ট্রাই হার্ডার প্রফেসর, লেট দ্য গেম বিগেইন। ফার্স্ট সেমিস্টারে মাইক্রো ইকোনমিক্স ক্লাস নিচ্ছে মিসেস বেলা আর্চার। প্রচুর স্বাস্থ্যবান হয় দেখতে, ছোটোখাটো ফুটবলের মতন, অথচ গোলগাল মহিলা শ্বাস চালেও যেখানে শখানের স্টুডেন্ট বই স্বতস্থ থাকার কথা, সেখানে ক্লাসে কারোর কোনো মনোযোগ নেই। যে যার মতো ব্যস্ত মোবাইল নিয়ে। মিসেস বেলা মেজাজ খারাপ হলো। ভারী হাতটা স্পোডিয়ামে ফেলতেই লাফিয়ে উঠল আরশি, যারা দুজনেই ঝিমুচ্ছিল। ওরা বাস পড়ার মতো শব্দ ধরপড়ে উঠে বসে মেয়ে দুটো। আরশি আশেপাশে তাকায়, রেজাকে না দেখে শঙ্কায় দূর দূর কাঁপে ওর বুকের ভেতর। চলবে গাইজ, গল্পটি কেমন হচ্ছে সবাই জানিয়ে যাবেন। আর পরবর্তী পার্টও এই চ্যানেলে আপলোড করবো, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।